হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে চ্যাপ্টার 1 এর এমসিকিউ ক্লাস নিয়ে। তো এখানে শুধু বোর্ড প্রশ্নগুলো আমরা কালেক্ট করছি। এছাড়া তোমাদের যদি পার্সোনাল কোনো প্রবলেম থেকে থাকে আমাদের প্রাইভেট যে গ্রুপ চ্যাট আছে সেখানে অবশ্যই পাঠিয়ে দিবা। ডাউট সলভিং ক্লাস অলওয়েজ উন্মুক্ত, আমি ভিডিও সলিউশন অবশ্যই পাঠিয়ে দিব। ওকে, তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। তো প্রথমে দেখো, ঢাকা বোর্ড 24 বলছে কোন রাশির যুগলের মাত্রা একই, মাত্রা সেম হবে। ঠিক দেখে একটা একটা করে দেখো। প্রথমে বলছে কাজ, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, এফএস। এফ ইকুয়ালস টু আবার কি, এম এ। তো এফ কে ভেঙে দাও, এম মানে এ, ত্বরণ মানে হচ্ছে এল টি ইনভার্স টু, আর সরণ মানে এল। তো গুণ করলে আলটিমেটলি আসছে তোমার এম এল স্কোয়ার টি ইনভার্স টু। বাস, কাজের মাত্রা আমরা পেয়ে গেলাম। এর পাশে কর্মদক্ষতা, দেখো কর্মদক্ষতা হচ্ছে কি, আউটপুট শক্তি বা ইনপুট শক্তি। ওকে, আউটপুট এনার্জি বা ইনপুট এনার্জি, যেহেতু এটা সমাজিত রাশি অনুপাত, ওর কোনো একক নেই, ওর কোনো মাত্রা নেই, তাহলে এই অপশন হইতেই পারে না। এরপর আসো কাজ আর ক্ষমতা, ক্ষমতা বের করে ফেলি। পি সমান সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মাত্র বের করলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু, নিচের টাইম, তাহলে চলে আসবে কি তোমার এম এল স্কোয়ার টি ইনভার্স টি। তাহলে এটাও এক হইতে পারে না। কাজ আর শক্তি, হ্যাঁ আমরা জানি কাজ আর শক্তি সেম, এটার শক্তির একক জুল, কাজের একক কি জুল। ওকে, তার মানে কাজ আর এটার মাত্রা সেম আসবে। ক্ষমতা শক্তির তো হইতেই পারে না, তাহলে অপশন নম্বর কোনটা সঠিক, অপশন নম্বর কোনটা সঠিক, সি সঠিক। ওকে, এটা একের ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপর আসো কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। আমরা জানি এটাকে ডিরাক। তো একটা খেয়াল করো, আমি এখানে প্রত্যেকটা অ্যান্সার বলবো প্লাস বইয়ের কোন পেজ থেকে আসছে এটা আমি তোমাকে দেখাই দিব। খেয়াল করো, এই পেজটা মানে এই ইনফরমেশনটা কোথায় আছে, আমাদের যে মূল বইয়ের পেজ নাম্বার 9। ভালো মতো খেয়াল করো, মূল বইয়ের পেজ নাম্বার 9 দেখা যাচ্ছে কিনা, এই চিত্রের নিচে দেখো, ডিরাক 1971 সালে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। ওকে, এইভাবে আমরা ধরে ধরে তোমাকে উৎসগুলো বলে দিব যে এই ইনফরমেশন গুলো কোথা থেকে আসতেছে, তাহলে তোমাদের বই দাগাতে অনেক ইজি হবে। যদিও ক্লাসে দাগায় দিছি, তারপর একটু মিলিয়ে নিয়ে যে কোথা থেকে কোশ্চেন গুলো আসে। তো এটা ছিল কত নম্বর, আবার বলতেছি, পেজ নাম্বার 9 এই চিত্রের নিচে। ওকে, এরপর আসো, স্ক্রুয়ের পিচ দেওয়া আছে, বৃত্তাকার অংশে ভাগ সংখ্যা দেওয়া আছে, স্ক্রুর ন্যূনাঙ্ক। দেখো স্ক্রুর ন্যূনাঙ্ক মানে যে এলসিটিস, তাহলে পিচ বাই এল। ওকে, তাহলে 3 নম্বরটা দেখো, এলসি সমান সমান পিচ বাই এল। তো পিচ কত বলছে, 0.5 মিলিমিটার, এন কত 100, ভাগ করে দাও 0.05 এত মিলিমিটার। ওকে, কোনটা হচ্ছে, অপশন নাম্বার বি। ওকে, তো এটা হচ্ছে তোমার সলিউশন। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপর আসো, তোমাকে বলছে কোনটি লব্ধ রাশি। আচ্ছা, লব্ধ রাশি মানে কি, যৌগিক রাশি একাধিক রাশির সমন্বয়ে গঠিত। ওকে, তো দেখো মৌলিক রাশি ছাড়া বাকি সবই তো লব্ধ রাশি। তো মৌলিক রাশি কে কে, দেখো তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, দীপন তীব্রতা মৌলিক রাশি, পদার্থ পরিমাণ মৌলিক রাশি, তাহলে ওই হচ্ছে একমাত্র লব্ধ রাশি। ইকুয়েশন লিখে দিই, কিউ সমান সমান এম এস ডেল থিটা এম এল এফ। এগুলো আমরা দেখবো চ্যাপ্টার ওয়াইজ, বা আমরা জানি এগুলো। ঠিক আছে, দেখো একাধিক রাশির সমন্বয়ে গঠিত, এই জন্য লব্ধ রাশি। ওকে, এবার দেখো 1 হেক্টর 1 এর কত গুণ। তো এইগুলো তোমাদের দেওয়া আছে পেজ নাম্বার এই যে এখানে কত নম্বর পেজ নাম্বার দেখো 17তে তোমরা অলরেডি পেয়ে যাবে। এই দেখো এখানে সুন্দর মতো ছক দেওয়া আছে, ভালো মতো খেয়াল করো। এখানে বলছে যে হেক্টর মানে 10 স্কোয়ার, ন্যানো মানে কত 10 ইনভার্স 9। তাহলে হেক্টর আর ন্যানোর সাথে রিলেশন চাইছে। দেখো তাহলে হেক্টর মানে আমরা কি পাইলাম, 1 হেক্টর মানে 10 ইনভার্স 2, সরি 10 স্কোয়ার, আর ন্যানো মানে পাইছি 10 ইনভার্স 9। তো অনুপাত করলে কত আসবে, 10 টু দি পাওয়ার 11। ওকে, তাহলে 1 হেক্টর বাই 1 ন্যানো এর অনুপাত আমরা পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 11। তো এখানে কোনো অপশন দেওয়া নাই, 10 টু দি পাওয়ার 11 কোনো অপশনই নাই, তাহলে এখানে অপশন নাই। ওকে, তাহলে এখানে লিখবা অপশন নেই, অপশন দেয় নাই, ভুল করছে। ওকে, এটা 5 নম্বরটার সলিউশন। এরপর আসো আপেক্ষিক ত্রুটি কি। আচ্ছা দেখো, আপেক্ষিক ত্রুটি মানে আমরা কি শিখছিলাম মনে আছে, আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান সমান আমাদের কি ছিল, ই বাই এক্স বার। তাহলে দেখো চূড়ান্ত ত্রুটি বাই প্রকৃত মান, ওকে, এবার লিখতে পারো ই বাই এক্স বার।
তো এই ছিল একটা সলিউশন, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপর আসো, তোমাকে বলছে 1 পিকোমিটার, তার মানে আবার সেম ওই পেজ থেকে আসতেছে। ওকে, তো বলছে 1 পিকোমিটার সমান সমান কত এম। এ মানে বোঝানো হচ্ছে এই যে তোমার এখানে আছে অ্যাটো, দেখো এই যে অ্যাটো মানে এ 10 ইনভার্স 80। ওকে, আর পিকো মানে কোথায়, দেখো যে পিকো মানে 10 ইনভার্স 12, তা 10 ইনভার্স 12 আর 10 ইনভার্স 18 এর অনুপাত চাইছে। দেখো তাহলে 1 পিকোমিটার বাই 1 হেক্টোমিটার, তাহলে আসবে 10 ইনভার্স 12 বাই 10 ইনভার্স 18 করলে আসবে তোমার 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6, অপশন নাম্বার 7। ওকে, আচ্ছা এরপর আসো, নিচের কোনটি মৌলিক একক। স্যার মৌলিক এককের পেজ তো আপনাদের কাছে আছে, এটা আর দেখানোর কিছু নাই। পেজ নাম্বার হচ্ছে আপনার, পেজ নাম্বার হচ্ছে 13। এই 13 এই ছকটা অবশ্যই মুখস্থ রাখবেন, 7টা মৌলিক একক অবশ্যই মুখস্থ রাখবেন। তো এখানে দেখো মৌলিক একক কোনটা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একমাত্র কেলভিন, তাপমাত্রা। ওকে, এই যেখানে দেখো তাপমাত্রা দেওয়া আছে, অপশন নাম্বার 5। ঠিক আছে, এটা একমাত্র মৌলিক একক। এরপর বলছে কি, নিচের কোনটি রাশিদ্বয় ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি খুঁজতে বলছে। ত্বরণ ভেক্টর, এটা স্কেলার, এটা হবে না। ভর সমেত দুইটা স্কেলার, সরণ বেগ, এই যে দুইটা ভেক্টর পেয়ে গেছে। চাপ স্কেলার, আর উপরের ক্লাসে গেলে জানবা এটা হচ্ছে তোমার টেনসর কোয়ান্টিটি। দ্বিবন তীব্রতা বুঝতে পারতেছো, এটা স্কেলার। তো আলটিমেটলি সি। আর 10 নম্বর বলছে কি 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড। ন্যানো মানে আমরা জানি 10 ইনভার্স 9, ন্যানো মানে 10 ইনভার্স 9। ওই ছকটা আছে, পেজ নাম্বার আমরা বারবার বলতে পারতেছি যে পেজ নাম্বার 17। দেখো ন্যানো মানে 10 ইনভার্স 9 সেকেন্ড। ওকে, তো সুন্দর মতো নোট করে নাও। ওকে, এরপরে আসো, বলছে কি তোমার স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। স্লাইড ক্যালিপার্স, আচ্ছা স্লাইড ক্যালিপার্স আমরা জানি যেইটাই হোক না কেন এটা ডিপেন্ড করে তার লিস্ট কাউন্টের উপর। সর্বনিম্ন পরিমাপ কিসের উপর ডিপেন্ড করে, তার ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত। ওকে, এটা আমরা ক্লাসে দেখছি, বিস্তারিত আলোচনা হয়েছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট যত ছোট হবে তত সূক্ষ্ম পরিমাপ করতে পারবে। ঠিক আছে, তো এরপর আসলে নিচের কোনটি লব্ধ একক। আবার আগের মতো লব্ধ। তাকায় দেখো, কেলভিন তাপমাত্রার একক মৌলিক একক, ক্যান্ডেলা মৌলিক একক, অ্যাম্পিয়ার মৌলিক একক, তার লব্ধ হচ্ছে নিউটন। ওকে, কেন আমরা জানি যে এফ সমান সমান কি কেজি এম এস ইনভার্স 2, ওই যে নিউটন বা এফ ইকুয়ালস টু এম এ। ওকে, ওই একমাত্র লব্ধ, বাকি এগুলো সব মৌলিক একক। মৌলিক একক হচ্ছে ছকে চলে যাও, দেখবে সব মৌলিক একক হিসেবে পাবা। ঠিক আছে, তো সুন্দর মতো নোট কেন। ওকে, তাহলে এখানে খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল। পরেরটা চলে আসি, কোন রাশি যুগলের মাত্রা অভিন্ন। আবার আগের মতো আমরা জানি চাপ পীড়ন এই দুইটা অভিন্ন। কেন, দুইটা রাশি ইকুয়েশন সেম, যদিও পরিচয় আলাদা। এটা আমরা চ্যাপ্টার ইলাস্টিসিটি বা তোমাদের এখানে চ্যাপ্টার নাম্বার কত মনে করতেছে না, 1 মিনিট, চ্যাপ্টার 1 মিনিট একটু সময় দাও। ইন্টারমিডিয়েট ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা চ্যাপ্টার আছে না তোমার, এসএসসি তে আছে মেবি, এটা চ্যাপ্টার 6 এ ইয়েস পাইছি। পেজ নাম্বার হচ্ছে এটার, পেজ নাম্বার হচ্ছে 148 পেজ, এই যে 148 নম্বর পেজ, পদার্থের অবস্থা চাপ, চ্যাপ্টার 5 এ আছে। ঠিক আছে, এইখানে আমরা দেখব এই যে পীড়ন, এটাও চাপের একক, দুইটা একই। কাজ ক্ষমতা না, এটা এক না। তড়িৎ প্রবাহ দীপন তীব্রতা এটা এক হইতেই পারে না। ত্বরণ দুইটা এক হইতে পারে না, তাহলে অপশন নাম্বার এই সঠিক। ঠিক আছে, এগুলো তো এক হইতেই পারে না, আলাদা আলাদা। তো এরপর আসো, আর কাজ ক্ষমতার মাত্রা কিরকম হবে এটা তো আমরা আগেও বের করছি, মুখস্থ রেখে দিও। তো 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ। আবার আগে জিনিসগুলো যাচ্ছে। 1 মিলি সেকেন্ড, দেখো 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড। মিলি মানে 10 ইনভার্স 3, ন্যানো মানে 10 ইনভার্স 9, করলে আসবে তোমার 10 টু দি পাওয়ার 6। ওকে, অপশন নাম্বার এ। এরপর আসো, টেরার সূচক কোনটি। টেরার, ও আচ্ছা টেরা, আচ্ছা দেখো টেরা আমরা ওই যে ছকটা আছে ওখানে দেখবা যে মেগা, গিগা, টেরা, 10 টু দি পাওয়ার 12। এই যে এখন 10 টু দি পাওয়ার 12, সূচক দেওয়া আছে কত 12। পেজ নাম্বারের আমরা আগে বলছি, সূচকের পেজগুলো অবশ্যই মাথা রাখবে। পেজ নাম্বার 17তে এটা দেওয়া আছে, দেখো। ওকে, তো সুন্দর মতো নোট করে নাও।
ওকে, প্রত্যেকটা ম্যাথ করার সময় এইসব ম্যাথ করার সময় সোর্স খুঁজবা যে তোমার বইয়ের কোথা থেকে আসছে, এটা জানা জরুরি, তাহলে তোমার বইয়ের আইডিয়া থাকবে। দেখো এবার স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? খেয়াল করো, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20। আমরা জানি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 20 হয় তাহলে 20টা দাগ হবে মূল স্কেলের 19টা দাগের সমান, দ্যাট মিন্স 19 মিলিমিটার। তাহলে একটা দাগ হবে কত? 19/20। সুতরাং 5টা দাগ হবে কত? 19/20, 19/20 ইন্টু কত? 5, এত মিলিমিটার। এই হচ্ছে তোমার কনসেপ্ট। তো বসায় দাও কত আসে। 20টা দাগের দৈর্ঘ্য 19 মিলিমিটার, একটা দাগের কত? 5টা ঘরের কত? তাহলে আসবে তোমার 19 ইন্টু 5/20, 4.75। অপশন তো নাই, এটা ভুল করলাম নাই কোথাও। 1 মিনিট, আর স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20। আচ্ছা 20টা হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? 20টা 19 মিলিমিটার। আচ্ছা, তো এখানে আসবে হচ্ছে কেন 1 মিনিট, জাস্ট 1 মিনিট, একটু দাঁড়াও, একটু সময় দাও। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে মোট 20 5টা ঘরের মান কত? আচ্ছা আরেকভাবে করতে পারি, এভাবে হওয়ার কথা কিন্তু হচ্ছে না, একটু দাঁড়া আমি দেখতেছি। অ্যান্সার হবে এই দেখো, আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান সমান KS/L। তো একটার দাগ যদি 1 মিলিমিটার হয়, 20টার দাগ ভাগ করে দাও, করলে আসবে তোমার 1/20, 1/20, 0.05। তাহলে 0.05 মিলিমিটার হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল একটা দাগের দৈর্ঘ্য। সুতরাং 5টি দাগের দৈর্ঘ্য কি হবে? 5টি দাগের দৈর্ঘ্য আমার আসবে হচ্ছে 5 ইন্টু 0.05, তো ইন্টু 5, 0.25, 0.25 এত মিলিমিটার। ওকে, আচ্ছা 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি, একটু দাঁড়াও। অ্যান্সার 0.25 মিলিমিটারে হবে। 1 মিনিট, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখানে প্রশ্নটা আসলে ভুল দেওয়া, ল্যাঙ্গুয়েজ ভুল দেওয়া, একটু খেয়াল করো, খুবই সেন্সিটিভ একটা ভুল করছে। বলছে কি যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20। আমরা জানি ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 মানে মূল স্কেলের 19 দাগের সমান হয়, যেহেতু বলে না আমরা স্ট্যান্ডার্ড মানটা ধরে নেব 19 দাগের সমান। তাহলে একটা দাগের দৈর্ঘ্য কত হবে? 19/20 মিলিমিটার। তাহলে 5টা দাগের দৈর্ঘ্য হবে 4.75 মিলিমিটার। আর এইটা কি ভার্নিয়ার কনস্ট্যান্ট মান, এটা দ্বারা বোঝাচ্ছে যে মূল স্কেলের থেকে ভার্নিয়ার স্কেলের এক দাগ যতটুকু ছোট সেটাই তোমার এটা। তাহলে এক দাগ যদি এতটুকু ছোট হয়, 5 দাগ এতটুকু ছোট দেখাবে। দেখো তো এইটাই তো হয়েছে, 5টা দাগ এতটুকুই তো কম দেখাইছে। মূল স্কেল 5 মিলিমিটার দেখানোর কথা, ভার্নিয়ার স্কেল এতটুকু কম দেখাইছে 4.75। সবচেয়ে গ্রহণযোগ্য অ্যান্সার হওয়া উচিত ছিল 4.75 মিলিমিটার, এইটা দেওয়া উচিত ছিল, এইটা না। কারণ প্রশ্ন হচ্ছে 5 ঘরের দৈর্ঘ্য কত, 5 ঘর তো এইটাই দেখাবে আমাকে। আর এটা বোঝাচ্ছে কি 5 ঘর কতটুকু ছোট দেখাবে। ওকে, যাই হোক, যেহেতু প্রশ্ন ভুল, কিছু করার নাই, ভুল অ্যান্সারে দেখা দাও। অপশন এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে গ্রহণযোগ্য, যেহেতু এটা দিয়ে দিচ্ছে, কিছু করার নাই, আমরা এই ভুলটাই দাগাই, এখন কিচ্ছু করার নেই। এটা যাই হোক, 16 নম্বর নোট করে নিও, এগুলো ভুল দেওয়া প্রশ্ন। সূর্যগ্রহণে ভবিষ্যৎবাণী করেছিলেন কে? দেখো এগুলো আমরা জানি, আমরা বই থেকে তোমাকে উৎস সহ দেখা দিব। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী দেখো, থ্যালিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন, পেজ নাম্বার 5 নোট করে রাখো। ঠিক আছে, এই দেখো থ্যালিস, আমরা কি দেখাবো এখানে? বিজ্ঞানী থ্যালিস এই সূর্যগ্রহণে ভবিষ্যৎবাণী করছে। তো আমরা উৎসটাও পেয়ে গেলাম, কোথা থেকে আসছে। এরপরে আসো 18 নম্বর, 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক দেওয়া আছে এত, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 18 নম্বর, আমরা জানি LC সমান সমান পিচ বাই এন, সুতরাং এন সমান সমান আসবে পিচ। তো পিচের মান কত? 2 মিলিমিটার। আর ন্যূনাঙ্ক কত? 0.002 এত সেন্টিমিটার। সেন্টিমিটার নিয়ে নাও, তাহলে 0.2, এটা মিলিমিটারকে সেন্টিমিটার নাও অথবা সেন্টিমিটারকে মিলিমিটার নাও, যেটা ইচ্ছা। কিভাবে নিতে হয় সাইড নোট লেখা আছে। তো মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যাই আমি, তাহলে আসবে তোমার 0.02 বাই 0.002, সেম ইউনিট ভাগ করে দেখো কত আসে। তাহলে আসবে এখানে 0.2 ভাগ 0.002,
100 কত আসবে 100টা দাগ আসবে। ওকে 100 মানে আমরা জানি 10 স্কয়ার। এটা ঝামেলা করছে আর কি ইচ্ছা করে। ওকে এই ছিল একটা সলিউশন, তো সুন্দর মতো নোট করে নাও। ওকে তো এখানে 16 নম্বরটা একটু ভুল আছে, এটা নোট করে নিও। হ্যাঁ প্রশ্ন ভুল, তোমার ভুল না, প্রশ্নের ভুল। এরপর আসো, তোমাকে বলছে এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা দেখো টেরা, টেরা মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 12। পিকো, পিকো মানে আমরা জানি পিকো ফেমটো 10 ইনভার্স 12। তাহলে অবশ্যই দেখো 10 টু দি পাওয়ার 12 এর থেকে বড়, অবশ্যই সত্য। ঠিক আছে। গিগা, গিগা মানে আমরা জানি মেগা, গিগা 10 টু দি পাওয়ার 9। টেরা, টেরা মানে তো 10 টু দি পাওয়ার 12। তো 9 তো অবশ্যই 10 টু দি পাওয়ার 12 থেকে বড় হইতে পারে না, ভুল। আবার দেখো সেম অপশন, টেরা 10 টু দি পাওয়ার 12, মেগা 10 টু দি পাওয়ার 6, সরি মেগা তো মেগা গিগা, হ্যাঁ ঠিক আছে। তো 10 টু দি পাওয়ার 6 কখনো 10 টু দি 12 থেকে বড় হইতে পারে না। এক্সো, এক্সো হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 18, আর এটা হচ্ছে 10 ইনভার্স 18। 10 ইনভার্স 18 কখনো 10 টু দি 18 থেকে বড় হইতে পারে না। অপশন নম্বর এ সঠিক। ওকে বাকিগুলো একটু অ্যানালাইসিস করলো, প্রথমেই তো পেয়ে গেছে, যাই হোক। এরপর বিষয় আসো, কে সর্বপ্রথম কার্য কারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। দেখেন বইয়ের লাইন টু লাইন উঠাই দিচ্ছে, এই দেখেন আমি উৎস সহ বলতেছি, পেজ নাম্বার 5। এই দেখেন থ্যালিসের, তিনি সর্বপ্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা করতে অস্বীকার করেছিলেন। দেখেন হুবাহু লাইনটা উঠে রেখে দিচ্ছে। ওকে তাহলে কে করছে, বিজ্ঞানী থ্যালিস, পেজ নাম্বার 5 থেকে কোশ্চেনটা আসছে। এবার উৎসগুলো দাগায় নিবা। ওকে তো সুন্দর মতো নোট করে নাও। ওকে এরপরে আসো, তারপর বলছে তোমাকে যে প্রোটনের ব্যাসার্ধ কত। আচ্ছা এই দেখো এই প্রশ্নটা আসছে কই থেকে, 6 × 10 টু দি পাওয়ার 12, বাট আসছে কই থেকে দেখো পেজ নাম্বার 14 থেকে। দেখো সৌরজগতের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, এই দেখো এই যে প্রোটনের ব্যাসার্ধ, সরি এখানে কার মান চাইছে, প্রোটনের ব্যাসার্ধ দেখো 10 ইনভার্স 15, 10 ইনভার্স 15, আর সৌরজগতের ব্যাসার্ধ 6 × 10 টু দি পাওয়ার 12। ওকে বিভিন্ন মানগুলো আছে, তো আমরা পেয়ে গেলাম এখানে 10 ইনভার্স 15 মিটার। অপশন নাম্বার সি কোত্থেকে আসছে, 14 নম্বর পেজ। ওকে পেয়ে গেলাম। এরপর আসো, কোন বিজ্ঞানী আলোক বিজ্ঞান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এইটাও দেখো বই থেকে, সব বই থেকে আসবে, উৎস খুঁজতেই হবে তোমার। এই দেখো পেজ নাম্বার 6, ইবনে আল হাইয়াম কে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। দেখো পেজ নাম্বার 6, এই যে ইবনে আল হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার 6 থেকে আসছে ইবনে আল হাইয়াম। ওকে তো এটা নোট করে ফেলো। ওকে এইভাবে উৎস খুঁজবা যে প্রশ্ন কোথা থেকে আসে, তাহলে তোমার পড়তে ভালো লাগবে যে আসলে বইয়ের বাইরে থেকে কিছু আসে না। এরপর আসো, অর্ধপরিবাহী পদার্থের জন্ম গবেষণার ফসল। এটা আসছে তোমার পেজ নাম্বার, কঠিন পদার্থের, এই দেখো অ্যান্সার, এই দেখো আমরা এখানেও পেয়ে গেছি, এই যে পেজ নাম্বার 10। এই দেখো কঠিন পদার্থের বিজ্ঞান, সলিড স্টেট নিয়ে গবেষণায় অর্ধপরিবাহী পদার্থের জন্ম নেয়। এই দেখো অর্ধপরিবাহী পদার্থের জন্ম, তাহলে কোথা থেকে হয়েছে আলোচনা করলে আমরা পাই কঠিন পদার্থের বিজ্ঞান, পেজ নাম্বার 10-এর এইখানে। ওকে এবার 1 গিগাবাইট। আচ্ছা গিগা, গিগা মানে 10 টু দি পাওয়ার 9, মেগা, মেগা মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 6, বুঝে নিও। তা 10 টু দি পাওয়ার 6 এর থেকে 10 টু দি পাওয়ার 9 1000 গুণ বড়। হ্যাঁ সত্য, ওর থেকে দেখো 1000 গুণ বড়। টেরা, টেরা মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 12, তাহলে আমার গিগা 10 টু দি পাওয়ার 9 ও 10 টু দি পাওয়ার 12, তাহলে গিগা হলো ওর থেকে 1000 গুণ ছোট। হ্যাঁ এটাও সত্য। কিলোবাইট, কিলোবাইট মানে 1000, তাহলে কিলোবাইট হলো 1000, ও হলো 10 টু দি পাওয়ার 9, তাহলে কত গুণ বড়, 10 টু দি পাওয়ার 6 গুণ বড়, দিছে 10 টু দি পাওয়ার 9। এর অপশন নাম্বার ভুল। ওকে তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 অপশন নাম্বার বি। ওকে এটা কোথা থেকে আসছে বুঝতে পারতেছো, একই কথা বারো বলে লাভ নাই, চক থেকে আসতেছে, তো সুন্দর মতো নোট করে নাও। ওকে এরপরে আসো, তোমাকে বলছে যে পদার্থবিজ্ঞানের বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে, 4%। দেখো সলিউশন কোথা থেকে আসছে, এই যে পেজ নাম্বার 10,
পেজ নাম্বার 10, মাত্র 4%। দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মাত্র 4% ব্যাখ্যা করতে পারেন। একদম বই লাইন টু লাইন উঠাই দিচ্ছে তোমাকে। ওকে, তাহলে পেজ নাম্বার 10 পেয়ে গেলাম। এরপর আসো 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার। বুঝতে পারতেছো, আবার সেই ছক থেকে আসতেছে। তো দেখো 100 টেরামিটার, 100 টেরা মানে কত, 10⁻12। তাহলে আলটিমেটলি আসবো 10⁻13 এত মিটার। ঠিক আছে, এরপর আসো কত ন্যানোমিটার। আচ্ছা, আমরা জানি 1 ন্যানোমিটার সমান সমান 10⁻9 মিটার। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, চাইছে কি কত ন্যানোমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং বাই 1/10⁹ মিটার। রিলেশনটা তাহলে এভাবে আনতে পারি, জাস্ট এক মিনিট। 100 10⁻23 13 9 22 টেরা মানে তো 10⁻12, ঠিকই তো আছে। হ্যাঁ, টেরা ন্যানো 10⁻9 অনুপাত করলে আসবে 22। এক মিনিট একটু দেখি, এক মিনিট, জাস্ট এক মিনিট। টেরা, হ্যাঁ 10⁻12 ন্যানো 10⁻9, ঠিকই তো আছে। ওহো দূর, কি হইলো, এখানে আছে 100, এখানে আছে 10, ঠিকই তো আছে। তাহলে 10⁻23, হ্যাঁ এবার মিলবে। তাহলে আসবে তোমার কত, এখানে 14। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার ঠিক আছে। দেখো তাহলে দেখো তো 100 টেরামিটার, ওকে, ডিভাইড বাই নিচে আসবে 1 ন্যানোমিটার সমান সমান পাইলাম 10⁻14/10⁻9, করলে আসবে 10⁻23 মিটার। তো দেখো তো 100 টেরামিটার, তাহলে দেখো কি দাঁড়ালো, 100 টেরামিটার সমান সমান 10⁻23, এটা সূচক সেম ইউনিট, ইন্টু 1 ন্যানোমিটার। তার মানে ন্যানোমিটারের 10⁻23 গুণ হবে, গুণ করে দেখো। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে। একটু ভুল হয়ে গেছিলাম, এই 100 লিখতে যে 10 লিখে বলছিলাম আর কি। যাই হোক, সলিউশনটা উঠায় নিও। এরপর আসুন নিচের কোনটি স্কেলার আসে। খুবই সিম্পল, এটা এটা ওজন ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, অপশন নাম্বার এ। ঠিক আছে, নিচের কোনটি মৌলিক রাশি। মৌলিক রাশির ছকটা দেখো, তাহলেই তো হয়ে যায়। এখানে শুধু আছে কি তড়িৎ প্রবাহ, এগুলো একটাও ছকে নেই। দেখো ভালো মতো খেয়াল করো, দীপন তীব্রতা আছে, তড়িৎ তীব্রতা নাই, তড়িৎ পরিবাহিতা এগুলো একটাও নেই। তো সুন্দর মতো এটা নোট করে নাও। ওকে, সুন্দর মতো নোট করে নিতে পারি। আচ্ছা, এরপরটা দেখো, তোমাকে বলছে যে ভি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস 2s সমীকরণের 2s এর মাত্রা কত। আমরা জানি এইটার মাত্রা, এইটার মাত্রা, এইটার মাত্রা সবগুলা সেম হইতে হয় মাত্রা সমীকরণে সঠিকতা যাচ্ছে। তো এটা মাত্রা আমরা দেখতেছি বেগ lt ইনভার্স 1, এটার উপর আছে স্কয়ার, তাহলে আসবে কি l স্কয়ার t ইনভার্স 2। এটাও সেম, এটাও, তাহলে আমার কত আসতে হবে, l স্কয়ার t ইনভার্স 2 আসতেই হবে, মাস্ট। আর এটা আসবেও, দেখো ত্বরণ মানে lt ইনভার্স 1, ত্বরণ মানে সরি lt ইনভার্স 2, আর আছে l, গুণ করে l স্কয়ার t ইনভার্স 2 আসবে। ঠিক আছে, খুবই সিম্পল। 1 অ্যাটোমিটার, আচ্ছা অ্যাটম 10 ইনভার্স 18। ওকে, একদম লাস্ট অপশন যেটা দেওয়া আছে 17 নম্বর পেজে দেখো, অ্যাটোমিটার 10 ইনভার্স 18 মিটার। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী। বিজ্ঞানী ইয়ং, এটা ইন্টারমিডিয়েটে পাবো, ইয়ং এর দ্বিচির পরীক্ষা বা ওয়াইডিএসসি, বিস্তারিত আলোচনা আছে। তোমার বইতে কোথা থেকে আসছে এটা একটু দেখাই দিতেছি। এই দেখো পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8, ইয়ং এর 1801 সাল, সালটা একটু মুখস্থ রাখো, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট। তো 1801 সালে ইয়ং পরীক্ষার মাধ্যমে তরঙ্গ প্রমাণ করে, যে আলো যে এক প্রকার তরঙ্গ প্রমাণ করে আলোর ব্যতিচার ধর্মের সাহায্যে। ঠিক আছে, তো যাই হোক বিজ্ঞানী ইয়ং আসবে, সোর্সটাও পেয়ে গেছে। পেজ নাম্বার কত বলছি, 8। তো সুন্দর মতো নোট করে নাও। ওকে, এরপর আসো পেজ নাম্বার 32, কোয়েশ্চেন নাম্বার 32 বলছে হাফ এটি স্কয়ার মাত্রা। এই ত্বরণের মাত্রা কত, lt ইনভার্স 2, টাইমের মাত্রা কত
টি স্কোয়ার করলে কত আসবে এল। দেখো এসব করে দেখো, এল টি ইনভার্স 2 আর টি স্কোয়ার, এটা করলে কত হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে এল, আলটিমেটলি এল। ওকে, ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয়? আচ্ছা, এটা হয় 1800 সালে। বিজ্ঞানী ভোল্টা, দেখো এটারও সোর্সটা তোমাকে বলে দিচ্ছি কোথা থেকে আসছে। এই যে পেজ নাম্বার 7 এর একদম লাস্টের দিকে দেখো, এই যে 1800 সালে বিজ্ঞানী ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। সালটা দিয়ে দিছে, সালটা দেওয়া আসলে উচিত না ফিজিক্সে, যাই হোক দিছে, কোয়েশ্চেন করছে তো বইটা আছে, করতেই পারে। যাই হোক, পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কেন? আচ্ছা, আমি একটা সাল নিয়ে একটা কথা বলি, যে ফিজিক্সে, আমি যেহেতু ফিজিক্সের টিচার, আমি কখনো সালটা গুরুত্ব দিই না, 2-4টা একদম মানে খুব এক্সপেন্সিভ এক্সপেরিমেন্ট ছাড়া। কারণ সাল মুখস্থ করা সায়েন্স স্টুডেন্টের কাজ না, ওদের কাজ হচ্ছে তোমার মনে করো সাপোজ বিজ্ঞানী নিউটন কি বলছে এটা জানা জরুরি, কত সালে বলছে এটা জরুরি না। এটা ছোট ছোট ক্লাসে আসে, বড় বড় কোনো ক্লাস বা অ্যাডমিশন, বুয়েট, আইআইটি এগুলো আসেই না, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু বললাম আর কি। তো যারা সাল মুখস্থ রাখতে পারবে ভালো, যারা পারবে না, মনে থাকে না, ভয় পাও না, এটা প্রয়োজনীয় কিছু না, হয়তো তোমার এসএসসি তে 2-1টা এমসিকিউ আসবে, এই তোমার কেরিয়ারে কোনো কাজে আসবে না এগুলো। যাই হোক, আসে এবার পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কে? আচ্ছা, এটা ডেমোক্রিটাস। দেখো প্রথমেই আছে এটা, এই যে বিজ্ঞানী, এই যে ডেমোক্রিটাস প্রথম ধারণা করেন যে পদার্থের অবিভাজ্য একক আছে যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। ওকে, তাহলে বিজ্ঞানীকে ডেমোক্রিটাস। পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5 এ দেখো প্রথমে দেওয়া আছে, সুন্দর মতো নোট করো। ওকে, এরপর আসো, তোমাকে বলছে একটি মিটার স্কেল দৈর্ঘ্য কত? মিটার স্কেল মানে তো 1 মিটার বা 100 সেন্টিমিটার। ওকে, সিম্পল কোয়েশ্চেন। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে? আধুনিক বিজ্ঞানের জনক বিজ্ঞানী গ্যালিলিও। কোথায় পাইছি দেখো, দেখো পেজে তোমার বইটি থেকেই করতেছে, বাইরে থেকে কিছু না, পেজ নাম্বার 7। এই দেখো গ্যালিলিও, গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, ঠিক আছে? তাহলে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসছে তোমার 5, 6, 7, 8 এই কটা পেজ থেকে। কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? বিজ্ঞানী হাবল। হাবলস ল, এটা ইন্টারমিডিয়েটে পাবো, হাবলস ল, ঠিক আছে? তো এখানে তোমার বইতে কোথায় আছে দেখি, সোর্সটা বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, পাইছি, বিজ্ঞানী হাবল, পেজ নাম্বার 10। দেখো পেজ নাম্বার 10-এ 1924 সালে হাবল দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। এই যে লাইনগুলো লেখা আছে দেখো, ধীরে ধীরে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে। ওকে, তো কথাটা হাবলস বলছে, সুন্দর মতো নোট করে নাও। ওকে, এরপরে আসো, তোমাকে বলছে একটি তারের ব্যাসার্ধের পরিমাপে 1% ত্রুটি হলে ক্ষেত্রফলের, আচ্ছা তারের ব্যাসার্ধ, তারের ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফলের সূত্র কি? এই ইকুয়ালস কি পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কি আসবে? কনস্ট্যান্ট তো থাকেই না, বাদ চলে যাবে, 2 ডেল আর বাই আর। কত পার্সেন্ট ত্রুটি পাইছে? 1%। তাহলে 2 ইন্টু 1% সমান সমান কত পার্সেন্ট? 2%। ওকে, পরীক্ষাতে টিচারকে এত কিছু দেখাবো না, সরাসরি মুখোমুখি করে ফেলবো। আচ্ছা, আর স্কয়ার আছে, ওর ত্রুটি 2 গুণ হবে, 1%, 2 দ্বারা গুণ করবা 2%, ঠিক আছে? খুব ফাস্ট সলভ করে ফেলবা, তোমার নোট করার জন্য এটা লিখে দিচ্ছে। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কে? তড়িৎ প্রবাহ চুম্বকের বিভিন্ন ওয়েরস্টেট, এটা ইন্টারমিডিয়েটে পাবো। তো দেখো এখানে তোমার বইতে আসছে কোথা থেকে, সেটার সোর্স আমি বলে দিচ্ছি। এই দেখো বিজ্ঞানী, পেজ নাম্বার 7। এই দেখো 1820 সালে ওয়েরস্টেট দেখান বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। ওকে, 7 নম্বর পেজের একদম লাস্টে আছে। এরপর আসেন, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 10, মূল স্কেলে 1/1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? খুবই সিম্পল কোশ্চেন, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান সমান s/n। তো এখানে দিচ্ছে 1 মিলিমিটার আর ভাগ সংখ্যা দিচ্ছে তোমার 10, করলে আসবে 0.1 মিলিমিটার। নোট করে নাও, এটা আমরা জানি, তো অপশন দেয় নেই, সমস্যা নেই। তাহলে 0.10 দ্বারা ভাগ করে দাও, এত সেন্টিমিটার। সেন্টিমিটার আছে, আছে, না থাকলে হয়তো মিটারে দিতাম, না মিটারে কনভার্ট করে নিতাম, সমস্যা কি? ওকে, যে অপশনে থাকবে সেই অপশন আমরা কনভার্ট করে নিব, নোট করে নিও। ওকে, এরপর আসো, তোমারে বলছে যে
লব্ধ রাশির উদাহরণ আবার যৌগিক রাশি ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা হচ্ছে P সমান সমান W/T। হ্যাঁ, এটা তো লব্ধ রাশি, একাধিক রাশি। তড়িৎ তীব্রতা, হ্যাঁ তড়িৎ তীব্রতা E সমান সমান F/Q। ওকে, এটাও লব্ধ রাশি। দীপন তীব্রতা না, দীপন তীব্রতা লব্ধ রাশি নয়, এটা মৌলিক রাশি। ছকে দেখো এগুলো লাস্টে আছে, 1 আর 2 সঠিক, এগুলো যৌগিক রাশি। ঘনত্বের মাত্রা, আচ্ছা ঘনত্বের মাত্রা হচ্ছে আমরা জানি রো সমান সমান M/V। M মানে ভর, কেজি আয়তন। ওকে, তো আয়তনের একক কি আসবে? মিটার কিউব। তাহলে আমরা লিখতে পারি কেজি এম ইনভার্স 3। ওকে, সরি কেজি মিটার কিউব, যাকে লিখতে পারি কেজি এম ইনভার্স 3। তাহলে দেখো তো তার ইউনিট এটা বের করছে, তাহলে মাত্রা কি আসবে? ভরের মাত্রা কি এম, দূরত্বের মাত্রা কি এল, তাহলে এম এল ইনভার্স 3, এটা হচ্ছে তার মাত্রা। ওকে, তাহলে আমরা মাত্রাও শিখে ফেলছি, ইউনিটও শিখে ফেলছি। খুবই সিম্পল, ওটা নাও। ওকে, এরপর আসো তোমারে বলছে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করো। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা। আচ্ছা, এটা সত্যেন্দ্রনাথ বসুই দিছে। দেখো সোর্সটা বলে দিচ্ছি, তোমার বইয়ের পেজ নাম্বার 8। দেখো 8 নম্বর পেজ, এই যে এখানে দেওয়া আছে, একদম এই লাইনটা দেওয়া আছে, বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দেন প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু। ওকে, যার নাম অনুসারে এই যে বোসন কণা রাখা হয়। যাই হোক, যেটা আসছে সেটা দাগায় দিছে এবং সোর্সও বলে দিছে কোথা থেকে আসছে। এরপর বলছে কোন দুইটি মৌলিক বলের সমন্বয়ে ইলেকট্রোউইক ফোর্স গঠিত হয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা জানি ক্লাসে আমরা মহাকর্ষ বল চ্যাপ্টার, এটা আসলে বিস্তারিত পড়ে থাকবো, মৌলিক বল সম্পর্কে এটা আলোচনা হবে আর কি। ঠিক আছে, তো এইখানে তোমার আপাতত বোঝার কোনো দরকার নাই, বোঝা পসিবল না তোমার। এটা পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 11 নম্বরে দেখো, এই যে 11 নম্বরে বলে দিচ্ছে তাড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল, এদেরকে একত্রে নামকরণ করা হয়েছে ইলেকট্রোউইক ফোর্স। ওকে, তাহলে সোর্স হচ্ছে পেজ নাম্বার 11, এই লাইনটা উঠে দিচ্ছে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা এখন কোশ্চেন করো না, আমরা বল চ্যাপ্টারে দেখবো মৌলিক বল কাকে বলে, মৌলিক বল কয় ধরনের ছিল, তাদেরকে বিজ্ঞানের একত্রিত করার চেষ্টা করতেছে। ওকে, তো 4টা মৌলিক বল আছে, আমি জাস্ট এখানে একটু বলে দিতে পারি। এই যে মহাকর্ষ বল একটা মৌলিক বল, তাড়িৎ চুম্বক বল মৌলিক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, 4টা মৌলিক বল আছে। এই 4টাকে বিজ্ঞানের একত্রিত করার চেষ্টা করতেছে, যে তারা 4জনই একটা জায়গা থেকে আসছে কিনা অ্যানালাইসিস চলতেছে। তার মধ্যে 2টাকে একত্রিত করে ফেলছে, তাড়িৎ চুম্বক বল আর দুর্বল নিউক্লিয় বল একত্রিত করছে। অর্থাৎ দেখা গেছে এই 2টা বল ভিন্ন কিছু না, প্রমাণ সহ এই 2টা একটা বল থেকেই ক্রিয়েট হয়, যাকে বলতেছে ইলেকট্রোউইক ফোর্স। ওকে, বাকিগুলা এখন এই মহাকর্ষ বল আর সবল নিউক্লিয় বল এখন একত্রিত করতে পারে নাই, এটা এখনো কাজ চলতেছে। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা হবে, তো এটা সুন্দর মতো নোট করে নাও। ওকে, এরপর আসো, কোন বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? সূর্য কেন্দ্রিক সৌরজগৎ কোপার্নিকাস। কোপার্নিকাস, দেখো হ্যাঁ কোপার্নিকাস, সোর্সটা বলে দিচ্ছি। দেখো এই যে, না সরি ভুল বলছি, আরিস্টারকাস। দেখছো আমি একটু ভুল করে বলছি, দেখো এই যে একদম 5 নম্বর পেজে লাস্টে আরিস্টারকাস প্রথম সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন। ওকে, তাহলে কি হবে? আরিস্টারকাস। আর কোপার্নিকাস কি করছে একটু দেখো, এখানে একটু মিলাই দিই, তোমার এগুলো উল্টাপাল্টা হবে না, আমারই ভুল হয়ে গেছে। এই দেখো কোপার্নিকাস করছে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে, ও ধারণা দেয় না, ধারণা দিছে আরিস্টারকাস, পেজ নাম্বার 5। 7 নম্বর বলছে না, কোপার্নিকাস সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে। আর সূর্য কেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা বলা হয় গ্যালিলিওকে। দেখো এই 3টা জিনিস মাথায় রেখো, সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে আরিস্টারকাস, ব্যাখ্যা দিছে কে? কোপার্নিকাস, আর এটাকে প্রবক্তা বলা হয় গ্যালিলিও। ঠিক আছে, একই জিনিস বাট 3টা ফরম্যাটে এমসিকিউ আসতে পারে। তো যাই হোক, এই 3টা নামের ব্যাখ্যা কিন্তু বলে দিছে। হ্যাঁ, তা ও হচ্ছে তোমার ধারণা, ও দিছে তোমার ব্যাখ্যা, ওকে বলা হয় প্রবক্তা। ঠিক আছে, যাই হোক। আর সেলৌকাস কি করছে দেখো, সেলৌকাস করছে দেখো, এই যে আরিস্টারকাস যে ধারণা দিছে, এই যে বিজ্ঞানী পরের পেজে 6, সেলৌকাস যুক্তিতর্ক এটা প্রমাণ করছে, ও তাহলে প্রমাণ করছে, ধারণা দিছে আরিস্টারকাস। ওকে, এই 4টা একটা এমসিকিউ করতে যায়, 4টা এমসিকিউ কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, ভালো মতো খেয়াল করো, এভাবে করার চেষ্টা করবা, তাহলে দেখবে এমসিকিউ দ্রুত কমন পাবা।
শুধু অ্যান্সার দেখালে হবে না। যাও, চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে? চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন আপেক্ষিক ত্রুটি, আচ্ছা দেখো তো একটু, একটা ভালো কোয়েশ্চেন করছে। আপেক্ষিক ত্রুটি সমান আমরা জানি E/x বার। তো এখন বলছে আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি সবার সমান, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে সমানুপাতিক 1/x বার। তার মানে কি দেখলাম, যার প্রকৃত মান কম তার আপেক্ষিক ত্রুটি বেশি। বলছে কার আপেক্ষিক ত্রুটি বেশি, তাহলে দেখবো কার প্রকৃত মান কম। প্রকৃত মান কম কার, 10 নম্বর অপশন দেখো এ। যেহেতু ওর প্রকৃত মানটা কম, 10 সেন্টিমিটার সবচেয়ে কম, ওর আপেক্ষিক ত্রুটি সবচেয়ে বেশি হবে। কেন? চূড়ান্ত ত্রুটি সবার কনস্ট্যান্ট, তাহলে ওর সাথে সম্পর্ক ব্যস্ত অনুপাতে। ঠিক আছে, খুবই সিম্পল, নোট করে নিয়ে এগুলো। 46। এরপর আসছে স্ক্রু গাজের স্ক্রুয়ের সরণকে কি বলে? এটা তো পিচ বলে। বৃত্তাকার স্কেলকে একবার ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর যে সরণ হয়, এই যে সরণকে আমরা বলি পিচ। ঠিক আছে, সুন্দর মতো নোট করানো এটা। ওকে, এরপর আসো 48। বলছে এসআই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটি? আমরা জানি সবচেয়ে ছোট উপসর্গ এখানে কোনটা, একটু দেখি। প্রথমে আছে মাইক্রো, মাইক্রো মানে 10^6, ন্যানো মানে 10^9, ফেমটো মানে পিকো ফেমটো 10^15, আর পেটা, পেটা মানে তো 10^15, 10^15। তো সবচেয়ে ছোট হচ্ছে মাইক্রো। আচ্ছা, পেটাটা আমি একটু চেক করতেছি। পেটা, হ্যাঁ পেটা 10^15, ঠিক আছে। ফেমটো 10^15, ঠিক আছে। ন্যানো তো 10%, মাইক্রো তো অ্যাভেলেবেল আমরা ইউজ করি 10/6। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? মাইক্রো। এইখানের মধ্যে সবচেয়ে ছোট মাইক্রো। ওকে, আচ্ছা এটা পেজ নাম্বার 17 চেক করে নাও। দেখো, গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করছেন, আমরা জানি নিউটন, নিউটনের সাথে লিবনিজ। কোথা থেকে আসছে দেখো, তোমার বই থেকে দেখাই দিই, পেজ নাম্বার 7 দেখো। নিউটন লিবনিজের সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন। ওকে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। আসলে নিউটন আবিষ্কার করা নাই, মূল অবদান আসলে লিবনিজের। নিউটন অটোমেটিক ক্রেডিটটা নিয়ে নিস। যাক, এটা ইতিহাস আছে, এটা এখন লেকচার বড় করে লাভ নেই, সুন্দর মতো নোট করে নাও। ওকে, বড় বিজ্ঞানী তো সবাই প্রায়োরিটি দেয় আর কি। ধরে নাও তুমি আর আমি মিলে একটা জিনিস আবিষ্কার করলাম, ধরে নাও। তো এখন তোমার নাম হওয়ার আগে আগে তো আমার নাম হবে, তাই না? এই ব্যাপারটা হয়েছে। নিউটন বড় মাপের বিজ্ঞানী ছিল, কিন্তু মেইনলি অবদান ছিল লিবনিজের। যাক, এটা কন্ট্রোভার্সিয়াল একটা হিস্টোরি, দেখে নিও। দেখো বলছে কি, একটি দণ্ডের দৈর্ঘ্য 12 ± এত, তার মানে পাইছে এটা হচ্ছে তোমার x বার ± e। দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি মানে আমরা জানি, আপেক্ষিক শর্টকাট লিখলাম, আপেক্ষিক ত্রুটি মানে আমরা জানি E/x বার। বসায় দাও, e এর মান 0.05, x বার হচ্ছে 12, যা সেটা অ্যান্সার। 0.05 ভাগ 12, 12 করে দিতে আসবে 0.0042, 0.0042। ওকে, এটা আসে। তো এটা অপশন নম্বর দেওয়া আছে, অপশন নম্বর ডি। এরপর বলছে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেলের পার্ট পেয়েছে এত, ভার্নিয়ার সমাপাত এত, ভার্নিয়ার ধ্রুবক এত, দৈর্ঘ্য কত? খুবই সিম্পল। তো দৈর্ঘ্য হবে তোমার মূল স্কেলের পার্ট। দেখো মূল স্কেলের পার্ট, তো মূল স্কেলের পার্ট বলছে তোমার 5 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমাপতন বলছে তোমার 7 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলছে 0.1 মিলিমিটার। তো মিলিমিটারকে সেন্টিমিটার নাও, সেন্টিমিটারকে মিলিমিটার নাও, যে কোনো একটাই। এটা কাজ করতেছে, মিলিমিটারকে আমি সেন্টিমিটার নিতেছি, তাহলে এটাকে আমি আরো একটা 10 দ্বারা ভাগ করে দিব, 0.1 সেন্টিমিটার কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আসবে 5.07 সেন্টিমিটার। তাহলে 5.07 সেন্টিমিটার। ওকে, আর এখানে ত্রুটি কিছু বলে নেই, ত্রুটি ঝামেলা করে লাভ নেই, যেটা বলে নেই এটা তো দরকার নেই। ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে গেলে ভার্নিয়ার সমাপতন কত? 3। আমরা জানি ভার্নিয়ার স্কেলের যততম দাগ মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যায়, যে কোনো একটা দাগ, 13 না, যে কোনো একটা দাগের সাথে মিলে গেলে তাকে বলি ভার্নিয়ার সমাপতন। তাহলে ভার্নিয়ার সমাপতন হবে 3। সুন্দর মতো নোট করে নাও। ওকে,
এরপর আসো বলছে কি এই আগেরটা কি ছিল, ওকে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা a, নুন্নাঙ্ক b, স্ক্রু পিচ এত। আচ্ছা দেখো আমরা জানি এলসি সমান সমান পিচ বাই ভাগ সংখ্যা। তো এবার একটা খেয়াল করো একটা করে, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা বলছে a, তাহলে n এর জায়গায় a। স্ক্রু গজের নুন্নাঙ্ক বা পিচ বলছে b, সরি নুন্নাঙ্ক মানে এলসি, এলসি লঘিষ্ঠ গণন, আর পিচ বলছে তোমার সি, এই হচ্ছে তোমার ঘটনা। ওকে খুবই সিম্পল। তার বলছে কোনটা সঠিক, তাহলে লিখবো সি ইকুয়ালস টু এ বি। সুতরাং সি ইকুয়ালস টু কি এ বি, কোথায় আসছে সি ইকুয়ালস টু এ বি, সি ইকুয়ালস টু অপশন নাম্বার বি। ঘনকোণের একক কোনটি, আচ্ছা স্টেরেডিয়ান, এটা তোমার পুরো এসএসসি তে নাই, ইভেন ইন্টারমিডিয়েট ফিজিক্সও লাগে না, একটা টপিকে লাগে, একটা টপিক স্টেডিয়াম লাগে। এক তুমি যদি অ্যাডভান্স পার্ট শিখো, অ্যাডভান্স স্থির তড়িতের গাউসের সূত্র, তড়িৎ ফ্লাক্স, ঘনকোণ, স্টেডিয়াম কনসেপ্টটা লাগবে, সলিড কোণের যেটা বলি। আরেকটা লাগবে তোমার আলোক নীতি, আলোক নীতি যদি তুমি করতে যাও, ওই যে দীপন তীব্রতা, লুমেন, ফ্লাক্স, ওকে তো এইগুলো যদি করতে চাও তখন তোমার স্টেডিয়াম কনসেপ্টটা লাগে, আদারওয়াইজ লাগে না। ওকে এসএসসি আর এইচএসসি তে লাগে না, হায়ার স্টাডিজে তো লাগবেই। তো স্টেডিয়াম সম্পর্কে তুমি ম্যাথমেটিক্স, তোমার ম্যাথমেটিক্সের সাথে একটু ভালো কনসেপ্ট নিয়ে নিতে পারো, ধারণা নিতে পারো। স্টেডিয়ামটা সাধারণত হয় কি যে একটু বুঝাই দিই ব্যাপারটা, সেটা একটু বড় হলো কিছু করার নাই। দেখো আমরা যখন একটা কোণ ক্যালকুলেশন করি, যে কোণ এটা একটা তলে কিন্তু থাকে, যে তলে একটা তলে তুমি ক্যালকুলেশন করতেছো 10, 20, 30 বা 360 ডিগ্রি, এই তলের ভিতরে। কিন্তু মনে করো একটা লাইট, লাইট তো শুধু একটা তলে থাকে না, সে তো চারোদিকে ছড়ায় পড়ে। তাহলে চারোদিকে যে যাচ্ছে এই কোণটা তুমি কিভাবে মেজারমেন্ট করবা, এই কোণটা মেজারমেন্ট করি স্টেরেডিয়ান দিয়ে, একদম চারোদিকে বলি 4 পাই স্টেরেডিয়ান। ওকে পাবা, এগুলা উপরে ক্লাসে পাবা, জাস্ট একটা আইডিয়া দিলাম, এছাড়া কিছু না। যেহেতু কোয়েশ্চেন চলে আসছে একটা আইডিয়া দিলাম যে আসলে কি হয়েছে। বাকিগুলো তো এটা তো বুঝতে পারতেছো, মৌলিক মৌলিক আর ডিগ্রি তো বুঝতে পারতেছো। যাই হোক, একই একক বিশিষ্ট রাশি যুগল কোনটি, একই একক আমরা জানি কাজ আর শক্তি, জুল জুল সেম, দ্রুতি বেগ হ্যাঁ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হ্যাঁ এগুলো সব সেম। এটা হচ্ছে জুল, এটা হচ্ছে জুল। ভার্নিয়ার ধ্রুবক ও স্ক্রু গজের নুন্নাঙ্ক, দেখো ভার্নিয়ার ধ্রুবক মানে কি 1 মিলিমিটার বাই n, দ্যাট মিন্স পার মানে মিলিমিটার। তারপর বলছে কি স্ক্রু গজের নুন্নাঙ্ক, দেখো এটাও আসবে মিলিমিটার, হ্যাঁ ইউনিট তো সেম, ইউনিট তিনটারই সেম, কারণ এটাও আসবে তোমার মিলিমিটার একক বা সেন্টিমিটার একক, যেটাই লেখো এটা মিলিমিটার সেম এককে আসবে, মানে দূরত্ব তো এক কথা দূরত্ব তো। এবার মিলিমিটার হোক আর সেন্টিমিটার হোক এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তার মানে তিনটার এককই সেম, 1, 2, 3 হবে অ্যান্সার। সুন্দর মতো নোট করে নাও। ওকে ওকে নোটগুলো করে নিও। এরপর আসো রেডিয়ামের আবিষ্কারককে, রেডিয়াম ম্যাক্স প্লাঙ্ক তাড়িৎচুম্বক তরঙ্গ, রন্টোজেন হচ্ছে এক্স রে, আলহাইয়াম নো পিয়ারে কুরি হবে, কারণ ও তেজস্ক্রিয়তে না কাজ করছে, পিয়ারে কুরি মাদাম কুরি, হ্যাঁ এটাই হবে। তারপর এটি দেখতেছি তোমার বইতে কোথায় আছে, এই যে পাইছি পেজ নাম্বার 9, 1899 সালে পিয়ারে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করে থাকেন। ওকে পেজ নাম্বার 9, পেজ নাম্বার বই 9 নম্বর চিত্রের একদম নিচের দিকে এই জায়গায় লেখা আছে। ওকে দেখে নিও। আচ্ছা এরপর আসো পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি। আচ্ছা আপেক্ষিক ত্রুটি আমরা সমান সমান কি জানি, ই বাই এক্স বার। দেখো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান, হ্যাঁ এটা সত্য, ঠিক আছে প্রকৃত মান। এরপর আসছে কি ভার্নিয়ার ধ্রুবক, প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, হ্যাঁ এটা ভার্নিয়ার ধ্রুবক সমান সমান এস বাই, এটাও সত্য। দেখো প্রধান স্কেলের একটা ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, সত্য। লঘিষ্ঠ গণন না ভুল বলছে, আমরা জানি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা টুলটা বলছে, বাকি সবগুলো ঠিক আছে। ওকে এখানে একটা ওয়ার্ড তোমার ঝামেলা করতে পারে, পরিমাপ আর প্রকৃত মান। দেখো আমরা জানি এল সমান সমান কি লিখি, এল প্রাইম প্লাস মাইনাস সি, তো এটাকে আমরা বলি পাঠ বা রিডিং, ঠিকই তো আছে। দেখো পরিমাপ বা পাঠ, এটা বলে চূড়ান্ত ত্রুটি, তো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত পাঠ বা প্রকৃত মান, ঠিক আছে যেটা ইচ্ছা বলি। তাহলে অপশন 1 আর 2 সঠিক, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, 1 নম্বরটা ভুল বলে নাই, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। তো এই হচ্ছে তোমার সলিউশন 1 আর 2, সুন্দর মতো নোট করে নাও।
ওকে, এরপর বলছে সৌরজগতের ব্যাসার্ধ, ওই যে আবার ওই পেজটা চলে যেতে হবে, এটা মেবি 16×10⁻12 মেবি, হ্যাঁ 6×10⁻12, দেখো পেজ 14, এই যে সৌরজগতের ব্যাসার্ধ। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি দাগায় রাখছি, এগুলো মাস্ট বি পড়বা, বাকিগুলো না করলেও সমস্যা নেই, এখান থেকে আসবে ইনশাল্লাহ। পেজ নাম্বার 14, 6×10⁻12। ওকে, বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সত্য, এগুলো অবিনশ্বর নয়, এগুলো ভেঙে তেজস্ক্রিয়তা বিকিরণ হতে পারে, হ্যাঁ আলফা বিটা গামা, তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভিতর পড়ে যাবে, না এটা অসম্ভব। নিউক্লিয়াসের ভিতর কিভাবে যায়, এটা যেতে পারবে না। তো এটা কোথা থেকে আসে তোমার বই, দেখো এটা আমি তোমার বের করে দিতেছি, একটু ওয়েট করো, তোমার বইতেই আছে, বইয়ের বাইরে কিছু দিবে না। এই যে পেজ নাম্বার 9, এই যে বিজ্ঞানীরা বুঝতে পারেন, দেখেন একদম এইটা উঠেছে, বিজ্ঞানীরা বুঝতে পারেন, দেখছেন সেম লাইন, পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, মানে পুরো লাইন টু লাইন উড়ে দিছে, এবং সেগুলো ভেঙে তেজস্ক্রিয়তা বিকিরণ করতে পারে, তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। তাহলে তোমার পেজ নাম্বার 9 একদম এই যে লাস্টের লাইন, এই যে এটা উঠে দিছে চিত্রের নিচে। ওকে, সোর্সটা বলে দিলাম, যাই হোক এটা সুন্দর মতো নোট করে নিও। ওকে, এরপর আসো, তোমাকে বলছে একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এরপর আচ্ছা এই যে ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা স্টার চিহ্ন দিয়ে রাখো, রেড পেন দিয়ে করা দিতেছে। এই ম্যাথটা তোমার ট্রেডিশনাল যত বই আছে, নাম বললাম না, XYZ গাইড, নোটবুক, যত বড় বড় রাইটার আছে ট্রেডিশনাল যে বইগুলো সব ভুল করছে। ওকে, আমি বলে দিই রেজাল্টটা বলতেছে তারা, এই যে এইটা না কোনটা জানি বলতেছে, এই যে এটা বলতেছে তোমার ট্রেডিশনাল গাইড বলতেছে অ্যানসার নাম্বার সি। আমি তবে একটু চেক করি, দাঁড়াও একটু চেক করে নি, তোমার গাইডের যে বোর্ডগুলো দিচ্ছে, হ্যাঁ 60-এর সি বলছে, এইটা হচ্ছে তোমার গাইড বলছে, আমি বলিনি, এবং এটা ভুল সমাধান, পুরোটা ভুল সমাধান। ওকে, দেখো ব্যাখ্যা, দেখো সঠিকটা দেখো, একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, তার মানে সর্বনিম্ন যে মাপটা হয় তাকে আমরা বলি লিস্ট কাউন্ট, মিনিমাম। আর আমরা জানি মিনিমাম যে মানটা হয় ওইটাই হচ্ছে ত্রুটি। ওকে, আমরা থিওরিটিক্যাল পার্টে অবশ্যই দেখছি যে যখন কোনো ত্রুটি বলা থাকে না তখন আমরা লিস্ট কাউন্ট ধরে ম্যাথ করি, যদিও তোমার বইতে ভুল করছে 0.5 সেন্টিমিটার ধরছে। এটা নিয়ে লেকচার শিটে অনেক আলোচনা করা হয়েছে, এখানে লেকচারটা বড় করলাম না, মাথা রাখবা সর্বনিম্ন কাউন্ট যেটা সেটা হচ্ছে তোমার ত্রুটি। এই কনসেপ্ট দিয়ে বুয়েটের কোয়েশ্চেন বলো, আইআইটির কোয়েশ্চেন বলো, নিট কোয়েশ্চেন বলো, সবগুলো সলভ করা হয়। তার মানে বুঝতে পারতেছো তোমার গাইড কিন্তু ভুল করছে, এই কনসেপ্ট দিয়ে তুমি আইআইটি কোয়েশ্চেন সলভ করতে পারবা না, নিট বুয়েট পারবা না, রং কনসেপ্ট। তো আগে থেকেই সঠিক কনসেপ্টটা জেনে নাও, সমাধান হবে এটা লিস্ট কাউন্ট যেটা হবে সেটা। আর একটু ব্যাখ্যা দিতে পারি, যদিও ক্লাসে বলছে, জাস্ট একটু খেয়াল করো, ধরে নাও 2.54 সেন্টিমিটার বা 2.5। এখন ধরে নাও আমি একটা স্কেল নিলাম, যে স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 সেন্টিমিটার, তাহলে সে সর্বনিম্ন এটা মেজারমেন্ট করতে পারবে, এর বেশি না। তাহলে 2.52 সেন্টিমিটার থেকে সে পরে যাবে কত, 2.53 সেন্টিমিটার। দেখো এটার সাথে এটা যোগ করলেই তো পরবর্তী ডিজিট এটা হবে। এই 2.52 আর 2.53 মাঝখানে কত নাম্বার আছে এইটা কিন্তু এই স্লাইড ক্যালিপার্স মেজারমেন্ট করতে পারবে না, কারণ তার সর্বনিম্ন পার্টি এটা, সে এইখান থেকে এখানে যাবে। তাহলে সে যে ভুল করবে, কতটুকু ভুল করতে পারে, সর্বনিম্ন এটা ভুল করতে পারে, ম্যাক্সিমাম তো অনেক আছে। ওকে, তো এটা বোঝার জন্য এভাবে বলতে পারি যে তোমার মূল স্কেলের যে পার্টটা যেখানে শেষ হবে, খেয়াল করো, ধরো 1 2 3 4, এরপর ছোট ছোট পার্ট আছে, এরপর আরেকটা 5, এই যে মূল স্কেলের পার্টটা যেখানে শেষ, সেখান থেকেই তো তোমার এই যে ফ্র্যাকশন মানটা শুরু। এই ছোট ছোট ঘর কতটুকু পরিমাপ করতে পারে, এখানে তো ভুলটা হয়, মূল মাপে তো ভুলটা হয় না, বুঝতে পারছি? তাহলে মাথা রাখবা এখন থেকে যে যদি তোমার ভার্নিয়ার লিস্ট কাউন্ট যেটা দেয় যে মিনিমাম যে মানটা পরিমাপ করতে পারে, তুমি মাথা রাখবা তুমি সর্বোচ্চ ওই মানটাই ভুল করতে পারো। দেখো মিনিমাম একটা ঘর ভুল করতে পারো,
এর বেশি করলে তো করতে পারো, তোমার ব্যাপার। আমি তো এখানে ভুল করতে পারি, 2টা ঘর ভুল করতে পারি, 3টা ঘর ভুল করতে পারি, 4টা ঘর ভুল করতে পারি, এটা আমার ব্যাপার। আমি চোখে ভুল দেখতে পারি বা রিডিং এ ভুল করতে পারি, কিন্তু একটার কম ভুল তো করতে পারবো না, এটা তো সম্ভব না। মিনিমাম যে লিস্ট কাউন্ট সেটাকে ত্রুটি ধরে করতে হবে। তার সর্বনিম্ন মেজারমেন্ট যেহেতু 1 মিলিমিটার, তাই এটা চূড়ান্ত ত্রুটি হবে 1 মিলিমিটার। কনসেপ্ট এটাই। ওকে, ভালো মতো খেয়াল করো, না বুঝলে এরপর তো ক্লাসে তো আছে, ক্লাসে জিজ্ঞাসা করো। ঠিক আছে, এই হচ্ছে সলিউশন। এটা গাইডে ভুল করছে, ভুল সলিউশন দিও না। তোমার গাইডটাই সব ভুল আছে, বাদ দিয়ে দাও। টিচার জিজ্ঞাসা করলে এই ব্যাখ্যাটা দিয়ে দিবা যে স্যার সর্বনিম্ন যে মানটা থাকে আমরা সেই ভুলটাই করতে পারি, এর ছোট ভুল করা তো সম্ভব না, এর বড় ভুল করা সম্ভব। মিনিমাম যেটা ভুল এটা তো এর নিচে তো আসতেই পারবো না। ধরে নাও 1 মিলিমিটার ভুল করতে পারি, ওকে, 1 মিলিমিটার বড় 2, 3, 4, 5 ভুল করতেই পারে, কিন্তু 1-এর ছোট তো করতে পারবো না, কারণ এখানে 1-এর ছোট পরিমাপ করার সুযোগই তো নেই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত। আপেক্ষিক ত্রুটি মানে তো আমরা জানি E/X বার, এটা এক ধরনের অনুপাত বলতেই পারি। সত্যিকারের ত্রুটির পরিমাপ, ল্যাঙ্গুয়েজটা পছন্দ হয় না দেখি। সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়। সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেল, হ্যাঁ, ত্রুটি সাধারণ স্কেলে ভুল বেশি হয়, কারণ ওটা বড় দাগ। ভার্নিয়ার স্কেল আরো ক্ষুদ্র পরিমাপ করতে পারে। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলে ত্রুটিটা কম হয়, সত্য। সত্যিকারের ত্রুটি পরিমাপ, এটা কি বলবো বুঝলাম না। এক ধরনের অনুপাত, হ্যাঁ 1-3 ঠিক আছে। সত্যিকারের ত্রুটির পরিমাপ না, সত্যিকার না। আপেক্ষিক মানে কি? তুলনা করা, প্রায়। এই দেখো আপেক্ষিক, ওকে, সত্যিকার হইতে পারে না। ল্যাঙ্গুয়েজটা পছন্দ হয় না, যাই হোক, এটা বাদ যাবে। 1 আর 3, অপশন নাম্বার বি। সুন্দর মতো নোট করানো, 60 নম্বরটা সুন্দর মতো নোট করে নিবা। গাইডের সলিউশন দিছে, এগুলো লেখো না। এরপর আসো, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলে 1 ভাগের পার্থক্য দৈর্ঘ্য। হ্যাঁ, এটা সত্য। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 দাগ মূল স্কেলের 1 দাগের থেকে কতটুকু ছোট, এটাই তো পার্থক্যটাই তো। এই যে প্রথম এটাই বলছে, মূল স্কেলের 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের পার্থক্য। বাকিগুলো ভুল, তুমি পড়া দেখতে পারো, রিডিং একটাও মিলবে না। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আচ্ছা, ব্যাস মাপা হয় সাধারণত স্ক্রু গজ, কিন্তু আমি চাইলে আমার ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে পারি। অপশন তাকাই দেখি, হ্যাঁ দুইটাই দিচ্ছে, সবই দিচ্ছে। তাহলে এখানে কোনটা লিখবো? এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। কোনটা দিয়ে করবো? দুইটা দিয়ে করা যায়, যেহেতু এখানে দুইটাই অপশন আছে, আমরা স্ক্রু গজকে পিক করবো, কারণ স্ক্রু গজটা সাধারণত ব্যাস পরিমাপের জন্য পরিমাপ করি, যদিও ভার্নিয়ার স্কেল দিয়ে করা যায়। ঠিক আছে, মাথায় রেখো। অপশন নাম্বার নোট করে নাও। ওকে, এরপর আসো, তোমার বলছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ার স্কেল দেওয়া। আচ্ছা, ভার্নিয়ার কনস্ট্যান্ট বাই করো। তা ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান S/N। এস তো আমরা জানি, প্রশ্ন দেখ আর না দেখ 1 মিলিমিটার। প্রধান এক দাগের দৈর্ঘ্য 10 দ্বারা ভাগ করো, 0.1 মিলিমিটার। সব মিটারে দিছে, তাহলে একটা কাজ করি, 0.1 মিলিমিটারকে মিটার নাও, 1000 দ্বারা ভাগ করো। 1000 দ্বারা ভাগ মানে 3টা শূন্য আসবে, ক্যালকুলেটারে তুমি 4 দাও, 0.1 কে 1000 দ্বারা ভাগ করো, এই মানটা আসবে। তাহলে 0.3টা শূন্য দেখ, অপশন নাম্বার ডি। ওকে, এরপর আসো, কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়? মিটার স্কেল যা করা যায়, ভার্নিয়ার স্কেল তার থেকে সূক্ষ্ম করা যায়, উইথ স্লাইড ক্যালিপার্স, একই কথা, কারণ এই দুইটা মিলে স্লাইড ক্যালিপার্স। ডিজিটাল স্লাইড ক্যালিপার, আচ্ছা এই দেখেন একটা ওয়ার্ড বলছে সরাসরি, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। ডিজিটাল মানে কি বুঝো? তুমি ইউটিউবে সার্চ দিও অনলাইনে, যে তুমি যখন এটাকে রিডিং দিবা, আমার যে কষ্টটা করা লাগতো যে পার্ট, মূল, স্কেল, সমাপত, এটাও নিজে করে নেয়, করে ওই মিটারের ভিতর রিডিংটা দিয়ে দেয়। ওই আমরা ছোটবেলায় দেখতাম বাটখারা দেওয়া মাপে, এখন তো বাটখারা দেওয়া মাপে না, এখন তো ওয়েট মেশিন আছে, সে সরাসরি দেখা দেবে 1 কেজি 1.5 কেজি। এটা স্লাইড ক্যালিপার্স এরকম, তোমার আর সে কষ্ট করা লাগবে না, তুমি জাস্ট স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজারমেন্ট করবা, ও ডাটা নিয়ে মান বসায় দিবে, অটোমেটিক ডাটা নিয়ে মান বসায় দিবে, তা সরাসরি তুমি মেজারমেন্ট করতে পারবা এই ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে। ওকে, তো সুন্দর মতো নোট করো না। ওকে, এরপর আসো, তোমার বলছে যে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়, স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পেয়েছে এত, বৃত্তাকার স্কেলের পার্ট এত, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা এত, পিচ হচ্ছে এত। দেখো অনেকগুলো ইনফরমেশন বলছে, মূল স্কেলের পার্ট দিছে, বৃত্তাকার স্কেলেরও পার্ট দিছে, ভাগ সংখ্যাও বলে দিছে, বৃত্তাকার স্কেলের পিচও বলে দিছে।
এখন বলছে বৃত্তাকার স্কেলে কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে। আচ্ছা এবার একটু খেয়াল করে, এখানে আমরা জানি 66 নম্বর স্ক্রু গজের পার্ট, এই যে স্ক্রু গজের পার্ট মূল স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং মানে বৃত্তাকার স্কেলের রিডিং ইনটু এলসি। ওকে, বাংলা লেখা নিও, মূল স্কেলের পার্ট সার্কুলার বৃত্তাকার স্কেলের পার্ট ইনটু বৃত্তাকার স্কেলের পার্ট, এই দুইটা মিলে। এরপরে দেখো এই বৃত্তাকার স্কেলের পার্টকে আমরা আবার আলাদা করে লিখি, সেটা হচ্ছে সমাপাতন ইনটু এলসি মানে লঘিষ্ঠ গণন। পরে আবার লিখতে পারি, দেখো তো লঘিষ্ঠ গণন কিভাবে করি, পিচ বাই ভাগ সংখ্যা, এটা হচ্ছে তোমার সার্কুলার স্কেলের রিডিং। দেখো কনসেপ্ট হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখো প্রশ্নে কি কি বলছে, প্রশ্ন বলছে তোমাকে বৃত্তাকার স্কেলের পার্ট বলছে 0.4 মিলিমিটার, তাহলে সার্কুলার স্কেলের রিডিং বলছে 0.4 মিলিমিটার, একক মিলিমিটার। চাইছে সমাপাতনের মান, সমাপাতন ইনটু পিচ বলে দিছে 1 মিলিমিটার, আর এন ভাগ সংখ্যা বলে দিছে 100। ওকে, তাহলে দেখো তো সমাপাতন ইকুয়ালস টু তাহলে কত আসবে, সমাপাতন ইকুয়ালস টু আসবে 100 দিয়ে গুণ করে দাও 40, কত আসবে 40। এই যে মিলিমিটার চলে যাবে, এটা কারাটি চলে যাবে, আলটিমেটলি 40 নম্বর দাগ মিলে আসবে। এইভাবে তোমরা সলভ করে নিতে পারো, ঠিক আছে। এরপর আসে বলছে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্রটা আসবে হচ্ছে আগে তোমার পার্ট বাই করতে হবে, তাহলে একবার পার্ট আসবে মূল স্কেলের রিডিং পাইছে 2 মিলিমিটার প্লাস বৃত্তাকার স্কেলের রিডিং পাইছে 0.4, আলটিমেটলি 2.4 মিলিমিটার। এটা কিসের পার্ট পাইছি, এটা তো ব্যাস। দেখো একটা তার নিছি, তারের স্ক্রু গজের দুই পাশে যদি আমরা রাখি তাহলে কি পাবো, এই পাশে ব্যাস পাবো। ওকে, তো ব্যাসকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, সুতরাং ব্যাসার্ধ ইকুয়ালস টু আসবে তোমার পার্টকে 2 দ্বারা ভাগ, কারণ পার্টটাই হচ্ছে তোমার ব্যাস। তাহলে আলটিমেটলি আসবে 2.4/2, তাহলে আসবে 1.2 মিলিমিটার, একক কিসে আসছে মিলিমিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কি আসবে দেখো, নোট করে নাও, পরীক্ষা হলে এত কিছু লেখার সুযোগ না, যেহেতু এমসিকিউ তুমি মিনিমাম টাইমের ভিতর করবো, আমি তোমার বুঝাই দিতেছি। পায়ের ভ্যালু 3.1416, আর এর ভ্যালু 1.2 স্কোয়ার করলে দেখো কত মিলিমিটার স্কোয়ার আসে, 1.2 স্কোয়ার ইন্টু পাই করলে আসবে তোমার 4.523, 8 নম্বর নিলে 4, এত মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, অপশন নাম্বার বি। ওকে, তো একটা সুন্দর কোশ্চেন ছিল, তো সুন্দর মতো এটা নোট করে নাও। এটা ছিল মনে হয় 67 নম্বর, এটা 66, এবার নোট করে নাও। ওকে, এরপরে আসো পিচ 0.5 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। বিশিষ্ট স্ক্রু গজের সাহায্যে তার ব্যাস এত মিটার পাওয়া গেল, এত মিলিমিটার পাওয়া গেল। আচ্ছা, তাহলে পিচ দিছে, লঘিষ্ঠ গণন এলসি দিছে, আর তারের ব্যাস দিছে রিডিং মানে পার্টটা পাইছে আর কি। এবার বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত, আচ্ছা এটা বাই করা যাবে ইজি, 68 নম্বর। আমরা জানি এলসি সমান পিচ বাই এন, তো লঘিষ্ঠ গণন কত বলছে 0.01 এত মিলিমিটার, পিচ বলছে তোমার 0.5 মিলিমিটার, ভাগ সংখ্যা এন, তাই সুতরাং এন সমান চলে আসবে 0.5/0.01। তো দেখি 0.5 ভাগ 0.01 50, কয়টা আসবে 50 আসবে, 69 নম্বর। দেখো এটা হচ্ছে 50। বুঝলে তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে, বুঝলাম না, বৃত্তাকার 7 বার ঘোরাতে হবে। আচ্ছা দেখি এবার দেখো তো পিচ কত পাইছি 0.5, তার মানে বুঝতে পারতেছি বৃত্তাকার স্কেলকে পুরো একবার ঘোরালে রৈখিক বরাবর যাবে 0.5 মিলিমিটার, অথবা উল্টা বলতে পারি 0.5 মিলিমিটার যাওয়া মানে বৃত্তাকার স্কেলে কয়বার ঘুরছে, একবার। নোট করে নিলাম 0.5 মিলিমিটার স্মরণে বৃত্তাকার স্কেলের
বৃত্তাকার স্কেলে ঘূর্ণন সংখ্যা কয়টা? একটা মাত্র ঘূর্ণন দিছে। এখন কত মিলিমিটার? 7.28। তাহলে 1 মিলিমিটারে কত? 1 মিলিমিটার সরণে বৃত্তাকার স্কেলের ঘূর্ণন সংখ্যা আসবে 1/0.5। সুতরাং 7.28 এত মিলিমিটার সরণে বৃত্তাকার স্কেলে ঘূর্ণন সংখ্যা আসবে 7.28/0.5 এত টি। তো করে দেখি কত আসে। 14 সামথিং আসবে, দেখলে বোঝা যায়। 7.28 ভাগ 0.5 14.56 14.56 এত টি বা এত বার বলতে পারি, একবার। ঠিক আছে, তাহলে এত বার ঘুরতেছে। তো বুঝতে পারলাম 7.28 মিলিমিটার মেজারমেন্ট করতে বৃত্তাকার স্কেলে কয়বার ঘুরতে হবে? 14.5 বার। 14.5 বার না বলে আমরা বলবো 14 বার। ঠিক আছে, এটা হয় না, এই যে 14 বার ঘুরছে, আরেকবার কিছু ঘুরছে 0.56। এরপর বলছে বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা কত? আচ্ছা, ভাগ সংখ্যা কত পাইছি? 50, তাই না? আচ্ছা, তার মানে বুঝতে পারতেছি 50টা দাগ ঘুরলে তো একবার হয়েছে, কারণ দাগ সংখ্যা 50। তাহলে আমি বুঝে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে আবার একটু কাজ করতে হবে আরেকটা অপশনের জন্য। আমরা বলতে পারি যে 7.28 এবার লিখতে পারি একবার বৃত্তাকার স্কেল একবার ঘুরলে বৃত্তাকার স্কেল একবার ঘুরলে অতিক্রান্ত দাগ সংখ্যা কত? 50। এই দেখো 50, তার মানে পুরোটা একবার ঘুরা মানে 50টা দাগ অতিক্রম করছে। সুতরাং বৃত্তাকার স্কেলে একবার না, কতবার? 14.56 14.56 বার ঘুরলে অতিক্রান্ত দাগ সংখ্যা হবে 50 × 14.56। দেখি কত আসে। ইন্টু 50 করলে আসবে 728 আসবে। কত আসবে? 728। ওকে, তাহলে অপশন নাম্বার 3 সত্য। দেখো এবার খুবই সিম্পল, ভালো কোশ্চেন ছিল এটা। তো 2, 3 সত্য উঠে নাও। এটা সুন্দর একটা কোশ্চেন ছিল, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপর আসো তোমাকে বলছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলে 0 দাগ প্রধান স্কেলে 7.7 সেন্টিমিটার ঘর অতিক্রম করছে। তাহলে প্রধান স্কেলে এত গেছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়, তাহলে এটা দেওয়া আছে সমাপাতন। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক তোমার দিয়ে দিচ্ছে, যন্ত্রটির দৈর্ঘ্য চাইছে। তো সরাসরি দৈর্ঘ্য সমান সমান কি জানি? মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট পাইছি আমরা 7.7 প্লাস সমাপতন পাইছি কত? 5 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01। একটু সেন্সিটিভলি দেখবো ইউনিট ঠিক আছে কিনা। সেন্টিমিটার সমস্যা নাই। তাহলে এবার দেখি কত আসে। 5 × 0.01 প্লাস 7.75 সেন্টিমিটার। তাই এখানে আসছে তোমার 7.75 সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে ঘটনা। এখানে এই জিনিসটা খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের এত ঘর অতিক্রম করছে। তার মানে কি উপরে যে স্কেলটা আছে এই যে 0তম দাগ সামনে যেতে 7.7, তাহলে 7.7 পর্যন্ত মূল স্কেলে সে পার্টটা নিছে। এরপরে হয়তো ফ্র্যাকশন আসছে, এই যে এরপরে ইন্ডিং লাইনে তো ফ্র্যাকশন আসছে, সেটা সে ক্যালকুলেশন করছে ভার্নিয়ার স্কেল দিয়ে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার ফ্র্যাকশন পার্ট, এটা হচ্ছে তোমার ফ্র্যাকশন ভার্নিয়ার স্কেল দিয়ে করছে, এটা হচ্ছে মূল স্কেল দিয়ে করছে। যাই হোক, এরপর আছে কোন রাশিটি যুগলের মাত্রা ভিন্ন? আচ্ছা, মাত্রা ভিন্ন মানে এক না। দেখলাম দ্রুতি আর বেগ এটা তো সেম, মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটার মাত্রা একই, একক এক, এটা এক। ত্বরণ মন্দন দুইটা তো সেম, তো বুঝতে পারতেছে ms ইনভার্স 2। ওকে, কাজ বল আর ওজন, হ্যাঁ বল ও নিউটন, ওজন ও নিউটন। তাহলে অপশন নাম্বার সি সঠিক, কারণ ওর একক হচ্ছে জুল,
ওর হচ্ছে ওয়াট, দুইটা এক জিনিস না, একক এক না, মাত্রা এক না। ঠিক আছে, যেটা একক এক না, মাত্রা তো এক হবেই না, মাত্রা তো বাইর করতেই পারবো, এখানে বের করলাম না, তুমি বের করে নিতে পারো। ওকে, যাক অ্যান্সার হলেই হলো, নোট করে নাও। ওকে, তুমি চাইলে মাত্রা বের করে দেখতে পারো, আর এগুলোর মাত্রা তো সাধারণত মুখস্থই আছে। এরপর আস, কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস ফিশন যোগ্য? এটা হচ্ছে অটো হর্ন এবং স্ট্রেসম্যান। এটা তোমার বইয়ের কোথা থেকে আসছে আমি তোমার দেখাই দিচ্ছি। এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 12 থেকে, দেখো এই যে 12 নম্বর পেজের সেকেন্ড লাইনে অটো হর্ন এবং স্ট্রেসম্যান একটি নিউক্লিয়াস ভেঙে দেখান যে নিউক্লিয়াসের ভর যতটুকু কমে গেছে সেটা শক্তি হিসেবে বের হয়েছে। তো এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব কাজ ক্ষমতা শক্তিতে E=mc²। বিশাল একটা আলোচনা আসবে যে কিভাবে ভর শক্তিতে কনভার্ট হয় বা কেনই বা হইলো, আলবার্ট আইনস্টাইন কি বলছে এটা নিয়ে আলোচনা হবে। ওকে, তো আলবার্ট আইনস্টাইন যে বলছে E=mc², এটা প্রমাণ করছে ওরা। সালটা কত জানি, সালটা 1938 সালে। ওকে, এবং এটা নোবেল প্রাইজও পাইছে এটার জন্য। যাই হোক, এটা দাগায় রাখো, এটা বিস্তারিত কাজ ক্ষমতা শক্তিতে আলোচনা করা হবে। পেজ নাম্বার কত? 12 নম্বর পেজ। এরপর আসো, পদার্থের পরিমাণের আচ্ছা, এটা তো বুঝতে পারতেছো, মোল, পদার্থের পরিমাণ, মৌলিক এককে চলে যাও, যে ছকটা ছকের ভিতরে দেখবো এটা, তো ওঠা না। ওকে, এরপর আসবে বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ে যে স্কেল রয়েছে তা তারের কম্পন, এই যে তারের কম্পন বিষয়ক নিম্নে কোন প্রাচীন বিজ্ঞানের অনুসন্ধানের আংশিক অবদান ছিল? আর্কিমিডিস তো অবশ্য না, থ্যালিস না, পিথাগোরাসই হবে। ওকে, পিথাগোরাসই হবে, দেখো বইতে আছে। এই যে পেজ নাম্বার 5-এ দেখো, পিথাগোরাস একটা স্মরণীয় নাম। জ্যামিতি ছাড়াও কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল। কম্পমান তার, দেখো এই যে কম্পমান তার। ঠিক আছে, তাহলে পিথাগোরাস হবে পেজ নাম্বার কত? 5। এই দেখো 5-এর কোথায় বলে দিলাম, পেজ নাম্বার 5-এর এই যে এখানে মাঝখানে। ঠিক আছে, এরপর বলছে গাণিতিক তথ্য নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণা সূচনা করেন কে? গ্যালিলিও। মাস্ট, দেখো এগুলো মুখস্থ পড়া, এগুলো আসলে বইয়ের লাইন টু লাইন উঠা দিচ্ছে। পেজ নম্বর 7 দেখো, তিনি মানে যে গ্যালিলিওর কথা বলছে, গ্যালিলিও তিনি গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারণা সূচনা করেন। এই লাইনটি উঠেছে, দেখো। ওকে, তার মানে একমাত্র গ্যালিলিওই সর্বপ্রথম দেখাইছে যে একটা তত্ত্ব নির্মাণের আগে তোমার প্রথমে কি করছে, পরীক্ষা নিরীক্ষা করে সঠিকতা যাচাই করা সর্বপ্রথম গ্যালিলিও শুরু করছে। এটা এই জন্য ওকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে, এটা পেজ নাম্বার 7-এ দেওয়া আছে, অপশন দাগায় নিও। এরপর বলছে ব্যাস ডি, উচ্চতা এইচ বিশিষ্ট কোন সিলিন্ডারের আয়তন নির্ণয় করা। আচ্ছা দেখো, সিলিন্ডারের আয়তনের সূত্র কি? যদি হাইট এইচ হয় আর ব্যাস যদি ডি হয়, তাহলে ব্যাসার্ধ আমরা হলে লিখবো আর সমান সমান d/2। ঠিক আছে, যাই হোক, তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের সূত্র। এরিয়া ইন্টু হাইট, এটা হচ্ছে আয়তন। এখন ব্যাসার্ধ নাই, প্রশ্ন দিচ্ছে কি ব্যাস, তো বসা দাও। ব্যাসার্ধ মানে কি, ব্যাস/2 স্কয়ার ইন্টু এইচ। তাহলে কি আসলো দেখো, 2 এর উপরে স্কয়ার 1/4 বাইরে চলে আসলো, পাই ডি স্কয়ার এইচ। তাহলে 1/4 পাই ডি স্কয়ার এইচ, অপশন নাম্বার সি। তো সুন্দর মতো নোট করে নাও। ওকে, এরপরে আসো। ওকে, এই ছিল তোমার চ্যাপ্টার 1-এর এমসিকিউ সমাধানগুলো। তো এই সলিউশনগুলোর বাইরেও যদি তোমার কোনো প্রবলেম থাকে, আমাদের ডাউট সলভিং ক্লাস উন্মুক্ত আছে, আমাদের প্রাইভেট যে গ্রুপ চ্যাট আছে সেখানে পাঠিয়ে দিব, অবশ্যই সলভ করে দিব। আর এছাড়া যদি ক্লাসে আমাকে পাবাই, ক্লাসে তো তুমি অবশ্যই সলভ করে নিতে পারবা। ওকে, তো এই পর্যন্ত, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।